হ্যাঁ ভাইয়া। হুম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন? তো আমি, হ্যাঁ ভালো আছি। হুম। তো যেটা বলছিলাম, শুরু হ্যাঁ, থেকে আপনার বলি। গল্পটা আমি শুনতে চাই, যখন বলুন। হ্যাঁ। ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছিলাম, তখন আন্টি ছিল, আমার আন্টির বাসায় থাকতাম। হুম, তো হুম, সেখান থেকে পড়াশোনা করতাম। তো হুম, উনারই হুম, পাশের বাসা বলতে, উনারই বাসুর হুম, বাসুর লাগতো। তো ওই বাসায় একটা কাজের মেয়ে থাকতো। মেয়েটার হুম, বয়স কম, খুবই কম, 12 কি হুম, 14। হুম, দেখতে হুম, অনেক সুন্দরী ছিল, চঞ্চল ছিল, কারণ কম বয়স। হুম, হুম, তারপর তারপর যেটা হলো সেটা অনেকদিন পরে জানা গেল, মেয়েটা কনসেপ্ট করলো, প্রেগনেন্ট হয়ে গেল। হুম, তো হুম, হুম, প্রেগনেন্ট হওয়ার পরে জানা গেল যে আহ, সেই বাসার সব থেকে বৃদ্ধ লোকটি, বলতে গেলে আমার আন্টির হুম, বাসুর, বয়স হুম, প্রায়, হ্যাঁ বয়স প্রায় 60-65 তখনই হবে। তো হুম, হুম, মেয়েটা এই ঘটনা ঘটার পরে বললো যে, মেন কাহিনী বের হলো যে উনি তাকে এ করে হুম, ছিল। আচ্ছা। হুম, হ্যালো, হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তখন শুনছি, তখন যখন বলুন। এরকম, হ্যাঁ এরকম ঘটনা ঘটে গেল, মেয়েটা প্রায় 3-4 মাস হয়ে গেল মেয়েটার। তখন মেয়েটা হুম, প্রকাশ করলো যে, এমনিতেই না প্রকাশ সে করে না, সে খুব ভয় পেয়েছিল। ও ও কেননা বই পেয়ে ও কাউকে প্রকাশ করেনি তখন, হুম, যখন দর্শিত হতো প্রতিদিন প্রায়। যখন সে কনসেপ্ট করলো, হুম, তো একদিন হুম, নাকি অনেক বমি টমি করছিল, খুবই অসুস্থ হয়ে পড়ে। তখন সেই বাসারই হুম, সে লোকটির, বৃদ্ধ লোকটিরই পুত্রবধূ ডাক্তার দেখালো, কারণ তিনি, তার সন্দেহ হলো। তারপর দেখিয়ে দেখলো যে ও 3-4 মাস হয়ে গেল কনসেপ্ট করে ফেললো। হুম, তারপর তো কি করবে, ওই মেয়েটা কেঁদে বা অনেক কান্না করছিল। আমার মাসির কাছে এসে, মানে আন্টির কাছে এসে বলছিল যে আমাকে হুম। প্রতিদিন রাতে মুখে চাপ দিয়ে মা আমাকে উঠাই করতো এবং ভয় দেয়। হ্যালো। ধর্ষণটা, হ্যালো। হ্যাঁ, ধর্ষণটা যে করতো সে কি ধর্ষণটা যে করতো সে কি বয়স্ক মানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় তার ষাট বয়সটা কে? পঁয়ষট্টি হ্যাঁ। বছর 60 বছর তো হবে। তারপর যেটা হলো, তারপর তাকে আর কি, তার সে কোনো বিচার পায়নি। তারপর তারা উদ্যোগ নিয়ে তাকে আসলে অ্যাবর্শন করে ফেলছিল। তারপর মেয়েটা হুম, অনেক কেঁদেছিল। আমি তখন ছোট ছিলাম, কিছু করতে পারি নাই। এটা এখন এখন মনে হলে হুম, আমার খুব দুঃখ ফিল হয়, বা আমি তাকে নাই পাই দিই নাই, কোনো টাকা পয়সা বা কোনো কিছু, সেটা তো হয় না, কিন্তু কোনো কিছুই তাকে দেওয়া হয় নাই। তাকে হুম, অ্যাবর্শন করা হলো এবং বাসা থেকে বিতাড়িত করে দেওয়া হলো। হুম। এটা আমার জীবনের একটা দেখা। তো আর একটা মানে ব্যাপার ছিল এটা তো আমাদের, হ্যাঁ, এটা তো বাংলাদেশের, হ্যাঁ, বলুন। হ্যাঁ এটা বাংলাদেশে হচ্ছে, অ্যাভেলেবল হচ্ছে, কিন্তু আমার নিজের দেখা আর কি, হ্যাঁ, এটা নিজের চোখে কমন দেখা বা দৃশ্য। বা হ্যাঁ, পাশে হ্যাঁ। থেকে দেখা, কমন দৃশ্য। আর একটা ব্যাপার হুম। ছিল আমার এই এলাকার, আমাদের এলাকাটা খুবই দরিদ্র, বলতে গেলে দরিদ্র গরিব বেশি। তো এখানে মহিলারা, বিশেষ আচ্ছা, করে হিন্দু মহিলারা মাঠে কোন কাজ এলাকা করে। সেটা বলা দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ সেটা তো অবশ্যই না, কোন এলাকা বলার দরকার নেই তো। সেটা আমাদের গ্রামের বাড়ি, তাও তো সেখানে আসলে হুম, এ, খুবই দরিদ্র, বিশেষ করে হিন্দুরা খুবই জায়গা জমি কিছু নিয়ে অন্যের জায়গায় থাকে, এবং বেশিরভাগ মহিলারাই মাঠে কাজ করতে যায়। মাঠে কাজ হুম। করতে যায় বলতে এই যে বাইরে। তো একদিন মানে বিকালবেলা কৃষিকাজ করতে ওরা, যায়। হ্যাঁ কৃষিকাজ, হ্যাঁ দল বেঁধে যেত হয়, হুম, মানে গ্রুপ বেঁধে 10-12 জন। হুম, তো একদিন বাইরে গেছে, সবাই গেছে একদিন কাজ করতে। তো ওরা আসলে হুম, কি করতো, কর্কটু কুড়াতো রান্না বান্না করার জন্য, লাকড়ি কুড়োতো। হুম, তো এগুলো আসলে নেশা নেশা টাইপে খুঁজতে খুঁজতে বেশি পাচ্ছে, যার যেমনি পথ দেখে সবাই সবার মতো চলে গেছে। হুম, 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 তারপর কি হলো যেটা, ওই মহিলা তো পথ হারিয়ে গেল, কেন অনেক মাঠ, অনেক বড় মাঠ, পথ হারো বলতে নিজের এলাকায়, কিন্তু সাথীদের হারিয়ে ফেলছে, হুম, গ্রুপ হারিয়ে ফেলছে, উনি একা একাই কুড়াচ্ছিল। তারপর হুম, এক পর্যায়ে উনি বয়স্ক ছিল মোটামুটি, যে ছেলে ওনাকে দর্শন করেছিল, তাই উনার ছেলের বয়সী হবে। তো হুম, হুম। ওনাকে, হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, 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 আপনার তো নেটওয়ার্ক মাঝে মাঝে ড্রপ হয়, এখন ঠিক আছে। হ্যাঁ ড্রপ হচ্ছে তো। মাঠে যখন গেছিল তখন ওনাকে একা পেয়ে, সেটা ছিল আমাদের বাসায়, আঞ্চলিক ভাষায় এই যাত্রাকে চৌড়া বলে, মুসলমানদের মধ্যে মনে হয় একটা আছে চৌড়া, হুম, চৌড়া বলে। হুম, তো ওই হুম, একটা ছেলে, বয়স হবে ওনার ছেলের বয়সী, কিন্তু ওনাকে দর্শন হুম, করলো। তারপর ওটা নিয়ে মনে করেন যে গ্রাম্য যে একটা বিচার হয়, মনে করেন হুম, মাতব্বর মেম্বার চেয়ারম্যান নিয়ে যে বিচার হয়েছিল, কিন্তু উনিও সংখ্যালঘু, প্রথমত সংখ্যালঘু, দ্বিতীয়ত হলো যে উনি ছিল গরিব ছিল, কোনো বিচার পায়নি। হুম, এমনকি ওই ছেলেটা ওনার কাছে ক্ষমা পর্যন্ত চায়নি, কোনো কোনো বিচার হয়নি হয়তো। জানি না সেটার কারণ, তখন তখন আমি মোটামুটি ছোট ছিলাম, ইন্টারমিডিয়েটে ছিলাম। হয়তো হুম, গ্রামে কিন্তু অনেক সময় কি হয়, সালিশিতে নেতাদেরকে বা চেয়ারম্যান টাকা টুকা খাওয়ানো হয় বা ঘুষ খাওয়ানো হয়, তখন কথা বলে না। আর উনি এমনিতেই দরিদ্র ছিল, সংখ্যালঘু ছিল, হুম, যার কারণে উনি এ হয়নি, বিচার পায়নি।
এটা একটা জীবনে আমি দেখেছি খুব কাছ থেকে। আর হ্যাঁ, আমার জানা মতে আমার আরেকটা খুব কাছের একজন কাজিনের, উনি পড়তো মহিলা কলেজে, কোন একটা মহিলা কলেজে পড়ে মহিলা হোস্টেলে থাকতো। হুম। উনি যে মহিলা হোস্টেল থাকতো খুবই সিকিউরিটি ছিল, 3 জন গার্জিয়ান থাকতো, 3 জন গার্জিয়ান ব্যতীত কারোর সাথে দেওয়া হতো না, এবং ফোন ফোন ইউজ করা যেত না। খুবই কড়াকড়ি ছিল, চারদিকে এরিয়া দিয়েছিল, বাউন্ডারি ছিল। তো একবার রমজানে যখন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক 1 বছরের জন্য, সরি 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার পরে যখন হোস্টেল ফার্স্ট খুলে, প্রথম প্রথম খুলে, তখন মানুষ খুবই কম হয়, 1 জন 2 জন করে আসতে থাকে। তারপর হুম। উনি হোস্টেল যেদিন খুলেছিল, আমিও সাথে ছিলাম। তো উনি আসছিল, আমি আসছিলাম, আমার কাজিন, আমি আর একটা মেয়ে। তো আমরা এসে কি করি, যেমন রুম টুম গোছায়, বেডরুম গোছায়, যেমনটা করি আর কি। তো আমার হুম। আমরা দুজন কাজিন আর একটা মেয়ে এসেছিল, বান্ধবী ছিল আমাদের। তো আমি হুম। হ্যালো হুম। হুম। হ্যালো তখন হ্যাঁ, হ্যাঁ, শুনছি। হ্যাঁ, আমি আর আমার বান্ধবী আমার রুমে বসে গল্প করছি। হুম। আমাকে ডিস্টার্ব করছে। তো এ, তারপর আমি আর আমার বান্ধবী রুমে বসে, আমি আমার রুম গুছাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর ও তিনতলা ফ্লোরে ছিল, ও রুমে চলে গেছে, যে ওর রুম গুছাচ্ছে। তো আমাদের গার্ড থাকতো আবার পুরুষ, সেগুলো খুবই বদমাশ ছিল, আমরা তখনই বুঝতে পারতাম, কিন্তু কিছু করার ছিল না। মহিলা হোস্টেল, মহিলা কলেজ, মহিলা সব, কিন্তু গার্ড থাকতো পুরুষ। আর এইগুলা যেমন হয় আর কি, ভদের হাড্ডি। তো আমরা তো তবুও গার্ড মানে গুলো অনেক তারা, বয়স্ক ছিল। না, না, গার্ডগুলো পুরুষ বদের হাড্ডি কিরকম, যদি একটু বিবরণ না দেন তাহলে তো বুঝবো না তারা কি ধরনের বাদরামি করতো। কিরকম বাদাম করে বলতে, যে আপনার মেয়েদের দেখে তাকিয়ে থাকবে, এবং যেচে এসে কথা বলবে, তাকানোর দৃষ্টিটাই তো সবচেয়ে অশ্লীল ছিল। আর যেরকম আর মনে করেন যে সুযোগ পেলে গায়ে হাত টাত দিত, সুযোগ পেলে, কিন্তু টিচ করতো, যেরকম টিচ করা আর কি, না, হ্যারাসমেন্ট। তাকানোটা দেখেন, আমি একটু ইন্টারাপ্ট করি। তাকানোটা অশ্লীল ভাবে মেয়েদের, তাকাতো, সেটাই বুঝতাম, এবং না, ওদের চরিত্র ভালো ছিল সেটা বুঝতাম। মেয়েদের দেখলে যেমন হয় আর কি, এক জাক মেয়ে। না, না, শোনেন, আমি একটু হ্যাঁ ইন্টারাপ্ট করি। তাকানোটাই কিন্তু খারাপ না, একটা মেয়েকে দেখলাম, তাকাইলাম, সেটা কিন্তু দোষের না। কিন্তু যদি হ্যাঁ, এটা তাকানোটা আপনি তাকানোর যদি মধ্যে বলেন তাকানো, পার্থক্য আছে। না তাকানো, আমি যদি চোখ বড় বড় করেও তাকাই, আমার কাছে মনে হয় আমি যদি একটা সুন্দরী মেয়ে দেখি তাহলে তাকাইতে পারি, যেমন আপনাকে দেখে আমি তাকিয়ে থাকতে পারি, সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে তাকানোর মধ্যে যদি কাউকে কোনো লোলুপ অঙ্গভঙ্গি দৃষ্টি। কিংবা টিজ, হ্যাঁ, অঙ্গভঙ্গি, টিজ হ্যাঁ করা, হ্যাঁ 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 হ্যাঁ, কিংবা হ্যাঁ চোখ হ্যাঁ দিয়ে কোনো রকম মানে বাজে ইঙ্গিত করা যদি হয়, চোখ দিয়েও এটা সম্ভব, তবে সেটা অপরাধ। ওরকম কি হ্যাঁ, করতো ওরা? একদমই, একদম না, আমার এরকম করতো। তবে চোখের দৃষ্টিটা, মানে নারীরা এটা ভালো বুঝে যে আসলে কিভাবে তাকায়, মানে অশ্লীল ভাবে তাকানোটা একটা পুরুষদের স্বভাব, আমার মনে হয়। না, হ্যাঁ, এটা তো, আর না, এটা তো ধর্ম শেখায় যে নারী যেহেতু শস্যক্ষেত্র, তা শস্যক্ষেত্রের দিকে তুমি হ্যাঁ, একবারে মানে এটাই 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 এভাবেই এটাই এটাই তাকাতে এটাই হবে। এটাই হ্যাঁ, হ্যাঁ, এটাই তো হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আচ্ছা। মূল কাহিনীতে আসে। তো আমি রুম গুছাচ্ছিলাম, আর আমার বান্ধবী পাশে বসে গল্প করছিল। আর ও 3 তলা ফ্লোরে, তো গার্ড আসছে, একটা গার্ড, দুটো গার্ড থাকতো প্রত্যেকবার। তো গার্ড এসে জিজ্ঞাসা করে যে, ও কোথায়, নাম ধরে বলছে, ও কোথায়, ও কোথায়। আমরা তো বাসে ফ্রিলি, এবং বয়স্ক হতো সম্ভবত, আমাদের বাবার বয়সী সবসময় হতো, না হলে একটু কম হলে বয়স্ক হতো। আমাদের মাথায় হুম। একটু কাজ করে না, যে আসলে আমরা ভেবেছি যে উনি হচ্ছে খবর নিচ্ছে। তো আমরা বলছি যে ও তো রুমে চলে গেছে, 3 তলায় চলে গেছে। আর সচরাচর গার্ডদেরও আমাদের এতে মানে ফ্লোরে ওঠার নিয়ম ছিল না, কিন্তু প্রথম প্রথম খুলেছে, স্যার ছিল না বা সুপার ছিল না, উঠে গেছিল উনি নিয়ম ভঙ্গ করে, এটা খেয়াল করিনি এতটা আমরা। তো আমরা বসে বসে করছিলাম, গল্প করছিলাম। কিন্তু পরে যেটা হলো, গল্পের মধ্যে দেখলাম যে আমার কাজিন এসে কাঁদছে, খুব কাঁদছে, বলে যে এখনই আস, আমাকে হাতও টানছে যে এখনই স্যারের কাছে, মানে হোস্টেল সুপার, যে স্যারের কাছে যেতে হবে, স্যারের কাছে যেতে হবে। আমি তো কিছুই বুঝছিলাম না, কেন স্যারের কাছে যাবে, তুমি কাঁদছো কেন, আমি জিজ্ঞাসা করতেছিলাম, তুমি কাঁদছো কেন। তো বলতেছে যে কিছুই বলছে না, আগে স্যারের কাছে যেতে হবে, এটা বলছে বারবার, স্যারের কাছে যেতে হবে, ইম্পর্টেন্ট। তো হুম। যাওয়ার পরে আমি কিছুই বুঝিনি। তারপর শেষে একটু বুঝতে পারছিলাম কিভাবে ও চলে গেছে, যেহেতু আমাকে হাতও টানছে। আমি বলছি আগে বলো, তারপরে যাবো, কিন্তু আমি যাচ্ছিলাম না, ও চলে গেছে রাগ করে। ওই গার্ড আসলো আমার কাছে, বলতেছে যে আপু, আমি তো আসলে ওকে বলছি যে কেমন আছো তুমি, নাম ধরে বলছিল যে কেমন আছো তুমি, একটু হাতে ধরেছিলাম। আর ও তো কি না কি শুরু করে দিল, যে একে এমনি, এরপর আমার নামে বলে কমপ্লেন আনবে, হ্যান ত্যান অনেক কিছু বলতেছে। তো হুম। বলার পরে তো আমি বুঝে ফেলছি এরকম কোনো হ্যারাসমেন্টের কোনো ব্যাপার হবে। পরে যেটা শুনলাম, আমার আপু আসার পরে বলছিল, পরে খুলে, তোরা তো যাস নাই, কিন্তু আসলে কাহিনী কি হয়েছে, আমি আসলে ব্যাট গুছাচ্ছিলাম, ব্যাট যেভাবে গুছা নুয়ে, তো ও দরজা হুম। খোলা ছিল, ও পিছনে এসে, ও একটু টাহর পায় নাই যে আসলে পিছে কেউ আসছে, ও যখন নুয়ে নুয়ে ব্যাট গুছাচ্ছিল, ও পিছন থেকে এসে জড়িয়ে ধরে চুমু খেতে যাচ্ছিল। আর ও ছিল খুবই কে? সাহসী এবং খুবই না, মানে গার্ড, চুমু খেতে গার্ড যাচ্ছিল? আমার কাজিনকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, গার্ড আচ্ছা। গার্ড আমার কাজিনকে, ও যখন নুয়ে নুয়ে, মানে ব্যাট যেভাবে গুছানো হয়, আপনি বুঝতে পারছেন, যেভাবে আমরা হুম। নুয়ে নুয়ে ব্যাটটা গুছাচ্ছি, হলে যেরকম ব্যাট হুম। হয়, হুম।
তো গোছানোর পরে ও বলছিল যে আমি যখন গুছাচ্ছিলাম নুয়ে আমার দরজা ছিল খোলা, আমি আসলে একটু খেয়াল করিনি যে আমার পিছনে কেউ আসছে, আমি তো মনোযোগ সহকারে ব্যাট গুছাচ্ছিলাম। তো ও এসে কি করলো, ব্যাগ পিছনে গোছাচ্ছিল, এসে ব্যাগ জড়িয়ে ধরলো। নিজের মানে ব্যাগ বিছানা গোছাচ্ছিল, বিছানা ব্যাগ হ্যাঁ, বিছানা, হ্যাঁ আচ্ছা ব্যাগ, নিজের হ্যাঁ বিছানাটা গুছাচ্ছিল, কিন্তু ও কিন্তু হ্যাঁ হ্যাঁ একটু বুঝতে পারে না যে ওর পিছনে কেউ আসছে, বা ও তো হুম মনোযোগ সহকারে কাজ করছে, কিন্তু ওই ঘাট কি করলো, পিছনে এসে ওকে জড়িয়ে ধরলো, পিছনে এসে ওকে হুম চুমকেতে চাচ্ছিল। ও কি করলো, হুম থাকায় এক থাপড়া, এক জোরে এক থাপড়া। ও খুবই সাহসী হুম এবং খুবই ছিল, মানে এরকম নারীবাদী তো অবশ্যই, হুম চিন্তাধারা রাখে, আর খুব সাহসী ছিল। যেমন আমি যদি এই জায়গায় হইতাম, আমি খেয়ে চিৎকার করে হয়তো অজ্ঞানী হয়ে গেলাম। তো ও কি করলো, সাহস হুম করে একটা থাবড়া দিল ওকে, একটা থাবড়া দিয়ে বলছে, তোর এত বড় সাহস, তুই আমাকে গায়ে চুষ, আবার তুই ছিস আবার তাদের হোস্টেলে ছিল। হুম হোস্টেলের মধ্যে কি ছিল, ওই যে আপনি একটা বুঝবেন কিনা, ওই যে হসপিটালের বেড গুলা যেমন স্টিক থাকে, হ্যাঁ হ্যাঁ জানি স্টিক আমি। থাকে, ওই যে লোহার হুম স্টিক থাকে, ওরকম স্টিক ছিল চারপাশে। ও একটা স্টিক হাতে নিল, হাতে নিয়ে বলছে হুম যে তোর আজকে খবর আছে, যে তুই তো তোর চাকরি আজকেই খাবো, তোর একদিন কে আমার একদিন, থাবড়া দিয়ে কথা বলতেছে। ও হুম ও নাকি সাথে সাথে লুটে মাটিতে লুটে ওর পায়ে ধরে কাচ্ছে, মাগু মা, আর এরকম ভুল জীবনে হবে, তুমি আমার মা লাগো মা লাগো। সরি আগে বলে নিচ্ছি, আমি সিলেটি, আমার সিলেটি টান আসছে হয়তো বাসায়, আমি সিলেট হুম প্রমিত বাংলা নাও বলতে ওকে, পারি, অসুবিধা নেই, অসুবিধা এক্সট্রিমলি নেই, সরি। হ্যাঁ 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 তো হুম ও বলছে যে, সমস্যা নেই। বলছে যে মাগুমা, অনেক কান্না নাকি, একবারে কান্না জড়া কণ্ঠে, কিন্তু ও তো বুঝতে পারছে ও কত বড় অসভ্য, আর ওগুলা বং করছে কান্না জড়ে, এখন চাকরি হুম চলে যাবে যেহেতু একটা সরকারি। তো হুম কাদার পরে ও তো খুব সাহসী ছিল, বললাম ওই জায়গায় আমি থাকলে হয়তো আমি রেপটি হয়ে যেতাম বা আমি অজ্ঞান হয়ে যেতাম। তারপরে ও বকে যাচ্ছে যে তোর খবর আছে, তো তুই আমার পথ ছাড়। তারপর ও পায়ে ধরে জড়িয়ে ওকে যেতে দিচ্ছে না, যে মা গো মা, আমাকে ক্ষমা করে দাও, আমার এরকম হবে না। ও বলছে না, তোর কোনো ক্ষমা নেই, তুই এত বড় সভ্যতা আমার সাথে। ও একা চিন্তা করেন, এত বড় হোস্টেলের মধ্যে তিনজন হুম মানুষ, হুম দুজন আমরা নিচে আছি, ও উপরে, তাও বলছে যে তোর ক্ষমা নেই। তারপর ও কি হুম করছে, বলছে ক্ষমা যখন নিয়ে ও কিছু দরজা লাগানোর চেষ্টা করছে, দরজা লাগিয়ে তারপর ও ভাবছে যে ঠিক আছে আমার দর্শন করতে, যেহেতু আমাকে ছাড় দিবে না, স্যারের কাছে যাবে এবং কমপ্লেন করবে, আমার চাকরিও যাবে, এবং এটা পুলিশ কেস বা কিছু বিভিন্ন কিছু হতে পারে। তো হুম দরজা লাগাচ্ছিল, ও কি করতে, ধাক্কা দিয়ে ওকে ঘাটকে ফেলে দিয়ে দরজা দিয়ে দৌড় দিয়ে বের হুম হয়ে গেছে, বের হয়ে আমার কাছে আসছিল আচ্ছা এবং হাত ধরে টানছিল যে ভুল হয়ে গেছে, আমার দূর সম্পর্কের কাজিন লাগে, যে বলছে। হুম তারপর আমি তো বুঝি নাই, পরে ব্যাপারটা বুঝলাম, স্যারকে, আমাদের হোস্টেল সুপার স্যারকে জানালো, স্যারের রাতের ভিতরে বোর্ড ডাকলো, পুরা কমিটিকে ডাকলো, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী অধ্যাপক সবাই আসলো। শেষে কি হলেন জানেন, মুক্তি ভাই শুনলে অবাক হুম হবেন, হুম ওর তো হুম কোনো বিচারই হয়নি, বরং মেয়েকে হুম ডাকাইছে, আমাদের দুজনকে ডাকাইছে, যারা তিনজন উপস্থিত ছিলাম এই ঘটনার মূল হুম সাক্ষী। ডাকিয়ে হুম প্রথমে মেয়েকে আর হয়তো ভালোর জন্য হতে পারে, কিন্তু খারাপের জন্য আমি জানি না, এটা এখনো আমি আসলে রিয়ালাইজ হুম করতে পারি না। হুম আচ্ছা, আবার আপনার নেটওয়ার্ক ড্রপ করছে না, কেটেই গেল। আচ্ছা, বাসন্তী লিপি কেন জন্য আপনার, আপনি এইটা লাইনটা কেটে গেল, আপনাকে আবার আমি দেখি পাই কিনা, তাহলে আবার যুক্ত করবো। হয় আপনি রিকোয়েস্ট পাঠান, নয়তো আমি আপনাকে পেলে আবার পাঠাচ্ছি। আমি একটা কমেন্ট খেয়াল করেছিলাম, ভালো কমেন্টই করেছেন এবং আমি জিজ্ঞাসা করেছি বাসন্তী লিপিকে যে মেয়ে মানুষের দিকে তাকানোটা কোনো দোষের কিছু না, এটা কেন, যাতে যাতে করে এর উপর কিন্তু ভাইয়া, প্রশ্ন তাকানোর মধ্যে পার্থক্য আছে, তৈরি সেটা আমি বুঝি, তাকানোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমরা সুন্দর ছেলে দেখলে তাকাই, সুন্দর মানুষ দেখলে তাকাই, এমনকি সুন্দর মেয়ে দেখলেও তাকাই, যে মেয়েটা সুন্দরী আছে, ছেলে সুন্দর আছে। কিন্তু উত্ত্যক্ত করার, তাকানোর দৃষ্টি যদি নারী হইয়া, উপযুক্ত নারী হয়ে না না বুঝিয়ে, তাহলে নারী হওয়ার এই নাই, মেয়ে হওয়ার জন্য মেয়ে না, যন্ত্রণাই বুঝবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। ওকে, হ্যাঁ আচ্ছা, আপনি যেটা তারপরে বলছিলেন তারপর। তারপরে কি হলো, তারপরে হলো যেটা, যে উনি তারপর বুঝালো, দেখো পারি, তারপর ওকে আমরা সাজা দিতে পারি, কেস পুলিশ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু দেখো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা কালকে পত্রিকায় উঠবে যে ওই মেয়ের সাথে কিছুই কিন্তু হয় নাই, তোমাকে কিন্তু কিছুই করতে পারে নাই, কিন্তু দেখা যাচ্ছে দেখো, হুম ও শিট, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে, আসলে সবাই এসএমএস করছে বেশি বেশি। ও আচ্ছা, হ্যালো, হ্যাঁ মাসুদ ভাই শুনতে হুম হুম, পাচ্ছেন? হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি। তো হ্যাঁ বলছে যে, যে দেখো তোমার জীবনটা কিন্তু শেষ হবে, তোমার সামনে অনেক ফিউচার আছে, বিয়ে শাদীর একটা ব্যাপার আছে, বিয়ে শাদী এটা নিয়ে তোমার জীবনে থেমে যাবে জীবনটা। এত বড় একটা যদি বদনাম সাথে লেগে যায়, তাহলে তো তোমার জীবনে অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, তো হুম বলছে এটা চুপি চুপি থাক, প্রকাশ করার দরকার নেই, আমরা ধীরে সুস্থে একটা ব্যবস্থা নিব। তো হুম মেয়েকে বোঝালো, দেখো তোমার বাবা মাকেও জানিও না, তোমার বাবা মা হয়তো জানাতে পারে, অনেক কিছু হবে, কিন্তু সেটা তোমার ফিউচার বা তোমার এই আমাদের বাংলাদেশের অবস্থা বা বিভিন্ন বোঝালো।
তারপর দেখা যায় কিছুদিন ওটা আমাদেরকে দুজন বান্ধবীকে টেট দিছিল জেঠাই, যে তো কারো মুখে যদি কখনো কথাটা ফাঁস হয় তাহলে বুঝবো তোমরা দুজন ছাড়া কেউ না, এবং তোমাদেরকে কলেজ থেকে তো বের করবো, হোস্টেল থেকে বের করে দেবো, এমনকি অনেক কিছু আর বই রেখেছিল। তখন বাচ্চা ছিলাম, বই পেয়েছিলাম, বাচ্চা না থাকলেও আমি এটা প্রকাশ করতাম না। ওই মেয়েটা অনেক ভালো ছিল, প্রকাশ করে নাই আজ পর্যন্ত, খুবই ভালো ছিল। আপনাদেরকে না, আপনাদেরকে যে প্রকাশ করা থেকে নিষেধ করেছিল কি কলেজ কর্তৃপক্ষ? হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল। এটা তো মানে হ্যাঁ, একটা হচ্ছে যে যদি বলতো যে মেয়ের পরিচয় প্রকাশ করো না, তার ঠিক আছে, কিন্তু কিন্তু ধর্ষকের পরিচয়, যে যে ধর্ষণ করতে চেয়েছে তার পরিচয় কেন প্রকাশ করতে না, নিষেধ করবো? এটা তো ঘটনাটা সেটা বুঝাইলো যে ঘটনাটাই প্রকাশ করা হবে না, কেন হবে না সেটার আমি এখন বুঝলাম। হ্যাঁ, কেননা এটা একটা স্বনামধন্য কলেজ, তো মা বাবা চোখ বুঝে, আমাদের মা বাবা যেমন চোখ বুঝে বিশ্বস্ত কঠোর তিনজন গার্ডিয়ান চায় এটাকে বের করতে দেন, কোনো মেয়েকে ফোন ইউজ করা যাবে না। তো অনেক সুনাম যে এখানে কিছু হয় না, মেয়েদের খুব ইয়ে হয়। এখন তো কলেজের আসলে যদি এটা একবার নিউজ লাইনে উঠে যেত বা নিউজ ফিডে উঠে যেত, তাহলে তো মনে করেন যে মা বাবা ভরসা পেত না, বা কেউ এই কলেজে বা এই হোস্টেলের জন্য যেখানে কম্পিটিশন চলে, এই হোস্টেলে ওঠার জন্য। বুঝেন নাই কথাটা? আমার মনে হচ্ছে, পরে মনে হচ্ছে যে হয়তো মেয়ের ভালোর জন্য বুঝেছে, বলেছে যে তোমার নাম প্রকাশ হলে তোমার ফিউচার বরবাদ হয়ে যাবে, তোমাদের সমাজের একটা সম্মান আছে, বাবা মার সম্মান আছে, তোমার একটা সম্মান আছে, তোমার বিয়ে শাদী হবে। এটাও ঠিক ছিল, তবে এটাও হয়তো জড়িত ছিল যে কলেজের অনেক কিছু হয়ে যেতে পারতো, আর হয়তো সুনামটা অনেক নষ্ট হয়ে যেতে না, পারতো। এটা 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 কলেজ কর্তৃপক্ষ যেটা করেছে অন্যায় করেছে। আর আমি আমারও একটা এখন কমেন্টে আমাকে মনে হচ্ছে যে না, তারপর কি করেছে, ওকে প্রায় 15 দিনের মতো মানে যে পোস্টে ছিল সে পোস্ট থেকে সরিয়ে মাঠ কর্মী করেছে, মানে হোস্টেলের গার্ড না, গার্ড থেকে বের করে কলেজের মাঠে কাজ করে। তারপর বলছে যে আস্তে আস্তে আমরা ব্যবস্থা করবো। একসময় ওকে বিভিন্ন একটা দোষ দেখিয়ে চুরির দায়ে ওকে হ্যাঁ, ওকে ওকে এ করে দিছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ, ওকে চাকরিচ্যুত করেছিল পরে। তো এটা আমার দেখুন, নিজের একটা এখানে ঘটনা। একটা জিনিস, হ্যাঁ, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। যেখানে যেটা করেছে কলেজ কর্তৃপক্ষ পুরোটাই আমার কাছে মনে হয়েছে অপরাধ। প্রথমত একটা অপরাধ। অন্যায়ের শাস্তি দেয় নাই, এটা প্রথম অপরাধ। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় অপরাধ হচ্ছে হ্যাঁ, ওই কলেজের সেই গার্ডকে তারা চুরির দায়ে অভিযুক্ত করে চাকরিচ্যুত করেছে, এটা আরেকটা অপরাধ। কারণ একটা মানুষ যে অন্যায় করেছে তার ঠিক সেই অপরাধী তার সাজা হওয়া উচিত। ওইটাকে ঢেকে আরেকটা অন্যায়ের সাজা, অন্যায় করে নাই সেটাকে সেটা দিয়ে সাজা দেওয়া, বা সেটা দিয়ে কি বলে তার উপরে মানে অবিচার করা, এটা সম্পূর্ণই অন্যায় করেছে কলেজ কর্তৃপক্ষ। দুইটাই অন্যায় করেছে। আমার মনে হয় সেই কলেজ কর্তৃপক্ষের উচিত এই সমস্ত, মানে শুধু কলেজ কর্তৃপক্ষ না, এই যে মানসিকতাগুলো, এই মানসিকতা থেকে সবার বের হওয়া উচিত। হ্যাঁ, এবার বলুন আপনার। একদম একদম। এত বছর পরে আমার সেটা মনে হলো যে দুটোই তবে আমার ক্ষমতা নেই, আমি একটা বাচ্চা গেছিলাম তখন। কাজের মেয়েটার প্রতি খুবই অন্যায় হয়েছে, তাকে অ্যাবর্শন করে তাকে বিতাড়িত করা হয়েছে, ওকেও কোনো বিচার পাইয়ে দেই নাই। তখন মনে হয়েছিল যে হয়তো ভালোর জন্য, এখন মনে হচ্ছে যে কিছুটা কিছুটা হলো খারাপ লাগে কাজিনের জন্য। তো এটা তো সবসময় আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যদিও আমি দর্শিত হয়ে নাই, আমার গুড লাগছিল, সেটা আমার সত্যি গুড লাগছিল। তো আমাদের শহর থেকে আমাদের গ্রামের বাড়ি যদি হয় তাহলে দূরত্ব 40 মিনিট বা 1 ঘন্টা হায়েস্ট জ্যাম থাকলে। তো একদিন বিকালবেলা আমার বলছিল, ব্রাদার ইন ল বলছিল, আমার বোনের জামাই, যে আমার ওর একটা ছেলে আছে, আমার ভাগনা, যে বলছে খুবই অসুস্থ, খুব কান্নাকাটি করছে, তুমি বাসায় চলে আসো। তো আমি তো সচরাচর খুব কেয়ারিং চলাফেরা কি যা চলছে আর কি দেশে, তো বিকালবেলা বা সন্ধ্যার সময় কখনো একা একা যাওয়ার এতটা করি না। তো সেদিন যাওয়ার জন্য, যেহেতু ও আমার এক কথা আমার নিজের ছেলের মধ্যে, আমার কলিজার টুকরা, তো ওর কথা শুনে ও কাঁপছে, ওর শরীর ভালো নেই, এই কথা শুনে তো আমার নাই। তারপর তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম, চলে যাব সিদ্ধান্ত নিলাম। তো বেশি সন্ধ্যা না, বিকাল হয়েছে 4টা ওটা বা 4:30। তো ও গাড়ি খুঁজছি, দেখা যাচ্ছে হয়তো প্যাসেঞ্জার হচ্ছে না, আর আমরা তো এতই না যে তো পাবলিক গাড়ি খুঁজছিলাম। তো তারপর পাচ্ছি না, সুযোগ মতো পাচ্ছি না। তারপর হয়তো অনেক লেট হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, সেটা আবার বইয়ের কারণ আমার, সন্ধ্যা হয়ে যাবে, আবার প্যাসেঞ্জার হইতে অনেক সময় লাগছে। তো একটা সিএনজি বলছে, প্রথমে জিজ্ঞাসা করছি, বলছে কই যাবেন, কই আমাকে বলতেছে, তো আমাদের বাসায়। তা আমি বলছি ওই জায়গায় যাবো। তো বলছে যে না, যাবো না। তো এখানে দুটো লোক ছিল, ড্রাইভার সহ একটা পুরুষ ছিল, আর একটা পুরুষ। একটু পরে আমি হাঁটছি খুব স্পিডে, গাড়ি থেকে একটু স্পিডে হাঁটছি, সামনে যদি পাই একটা পরে উঠে পড়েন, এরকম বলছে যে উঠে পড়েন। তাই আমি আর খুব দ্রুত, আসলে আমি খুব টেনশনে ছিলাম, আর এর মধ্যে এতটা চিন্তা করে একটু আগে না করলো। তারপরে একটু ভাবছিলাম যে, তো আমি ভেবেছি যে হয়তো আমাকে তুলবে, আরো মানুষ তুলবে, সেটাই ভেবেছিলাম যে আমাকে তুলবে, হয়তো আর 5 মিনিট ওয়েট করবে, আরো কাউকে তুলবে। তারপর আমাকে তুলে দেখা যাচ্ছে না, গাড়ি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমি তো ভাবছি ঠিক আছে, অন্তত দুজন আছে, একজন ছেলে, একটা পুরুষ, আর একটা মধ্যবয়স্ক পুরুষ, আর আমি। এখন দেখা যাচ্ছে 5 মিনিট যাওয়ার পরে পুরুষটা নেমে গেল, পুরুষটা নেমে যাওয়ার পরে এখন তো আমার কিছুটা খারাপ লাগছে, তাও ভাবছি যে হয়তো মধ্যপথে কাউকে তুলবে, হয়তো
আরো এগিয়ে আরো কাউকে তুলবে। তো আমি তো যাচ্ছিলাম তো যাওয়ার পরে দেখা যাচ্ছে না আর কাউকে তো তুলছে না, কিন্তু ওই যে নারীদের একটা মনের একটা ছোট বড় হওয়ার পর থেকে আসলে একটা বুঝে ফেলে যে কার দৃষ্টি কেমন, কে কি চাচ্ছে। আমার তো সন্দেহ হয়েছে, কেন সন্দেহ হচ্ছে ড্রাইভার আচরণে, উনি যে আচরণ করছে আমার সাথে, বারবার আমার দিকে তাকাচ্ছে, আয়নাটা ওই যে গাড়ির আয়নাটা থাকে, পুরো আয়নাটা আমার দিকে মুভ করে আমার মুখের দিকে দিয়ে দিয়েছে, দেখছে আমি কি করি না করি। আর একটু অস্থির, মানে এক্সাইটেড হলে পুরুষগুলো যেমন অস্থির হয়ে যায়, অস্থির, যদি আমি লাইভে এরকম দেখি না, তো বোঝা যাচ্ছে এরকম অস্থির হয়ে যাচ্ছে। তো বারবার দেখছে আমার দিকে, আয়নাটা তাকিয়ে আছে, আয়নার দিকে দৃঢ় দৃষ্টিতে দেখছে যে আমি কি করছি না করছি, এরকম চলতেছে। ওটা একটু তো পর গাড়ি পর অ্যাক্সিডেন্ট করে রাস্তা ফেলতো, ওটা তো অ্যাক্সিডেন্ট। হলে হতেও আচ্ছা। পারতো, হ্যাঁ। হয়তো বা হতো, হ্যাঁ। কিন্তু আচ্ছা যাই হোক। তারপর চারদিকে রাস্তাগুলো দেখছে যে রাস্তায় কেউ আছে কিনা। আমি তো পরে পুরাই বুঝে ফেলছি। এরপর লাস্ট পর্যায়ে যখন কনফার্ম হলাম উনি 2-3 জন মানুষের সাথে কথা বলছে যে ওই জায়গায় আছে, উঠে পড়ি। এখন আমি কি করব, একা মানে বিকেল বিকেল হয়ে আসছে, এবার মানুষ, ও ফোনে, রাস্তাটা মোটামুটি ফোনে ফাঁকাই ফোনে ছিল। বলেছে, ফোনে বলেছে ওই যে অমুক ড্রাইভার জায়গায় বলছে, চলে। হ্যাঁ ওই ড্রাইভার বলছে যে উঠে পড়ি, এবং আমিও ভেবেছি এটাই অবশ্যই কোনো পুরুষ কি বলছে বা ছেলেদের বলছে, আমি এটা বুঝে ফেলছি। মানে তো কুমতলব আপনি যাচ্ছিলাম, ধরতে পেরেছেন। হ্যাঁ আরে অটোমেটিক বুঝে ফেলছি, যেটা কিন্তু কোনো একটা ব্যাপার। আর কি হবো তখন, উপস্থিত বুদ্ধি আমার খুবই কম, সাংঘাতিক কম। তো আমি খুব টেনশন পরে যে অস্থির হয়ে যাই। তো কি করবো, তো সামনে এগোচ্ছে, 2 জন লোক তুলেছে, ওনার সাইডে তুলেছে, এটা সিএনজি ছিল। ওনার দুপাশে, ড্রাইভারের দুপাশে বসার 2টা সিট থাকে, কিন্তু আমার পাশে তুলে নাই। তারপরে একটু পরে দেখা যাচ্ছে আরেকটা লোক তুলছে, আরেকটা ছেলে তুলছে, ইয়াং, সবগুলো ইয়াং, আমার পাশে। হুম। তো ওই ছেলেটা আবার একটু সামনে যাওয়ার পর নেমে গেছে, ওই ছেলেটা আমার পাশে যেটা বসছিল, কিন্তু সামনে দুটা আছে আর ড্রাইভার আছে, ওদের তাকানো, ওদের হাসি বা। তো আমি কি করব, তো আমার বোন জামাই যেজন ফোন দিয়েছিল, আমার ব্রাদার ইন ল, উনি খুব সাহসী এবং উনি খুব সাহসী আবার অনেক অ্যাক্টিভ। তো সাথে সাথে ওনাকে আমি ফেসবুকে, আমি চাচ্ছিলাম যে বুঝতে দেবো না যে আমি ওদেরটা বুঝে ফেলছি, তাহলে হয়তো রাস্তায় ঘুরিয়ে ফেলবে বা অনেক কিছু হতে পারে। তাই আমি ফার্স্ট স্টেপ নিলাম যে আমি বুঝতেই দেবো না যে আসলে আমি বুঝে ফেলছি ব্যাপারটা। তো ফেসবুকে নক করছিলাম, কিন্তু উনি সময় অ্যাক্টিভ ছিলেন না, লাইনে নেই। তারপর কি হলো যে করলো, ফোনই দিয়ে দিলাম যে আমি এটা বুঝলাম, তাড়াতাড়ি আপনি ফেসবুকে আসেন, আপনাকে আমি মেসেঞ্জারে অনেকগুলো এসএমএস করছি। ওইগুলা করার পর উনি এসএমএস দেখলো যে আমি এসএমএস অনেক কিছু বলছি। তারপর উনি কন্টিনিউ আমার কাছে ফোনে টাচে ছিল, এবং প্রথমে আমি বুঝাচ্ছি যে আমি বলতেছি যে এসএমএস করছি। আমার 2টা ফোন ছিল, একটার মধ্যে আমি কথা বলতাম, একটা ফেসবুক করতাম, একটা স্মার্টফোন, একটা নর্মাল। তো আমি ফেসবুক বলছি, আমি বুঝতে দেবো না যে আপনি টাচ আছেন বা আপনাদের এই ব্যাপারটা খুলে বলে দিচ্ছি বা এরকম, এটা বলছিলাম যে আমি বুঝতে দেবো না, সেটা কিন্তু আমি বলছি। এখন উনি বলছে কি বুদ্ধি করেন না, তুমি যদি এটা করো তাহলে হবে না। মোটামুটি কতটুকু আগাইছে বলছে, গাড়িটা আমাদের পাশে কতটুকু আগাইছে, আমি বলছি এতটুকু। বলছে তাহলে তুমি এক কাজ করো, ড্রাইভারকে শুনিয়ে উনি ফোনে একটু 1 মিনিট পর পর বা টাচই আছে, ঘন্টা পর ঘন্টা বা মিনিটে আমার টাচ আছে, ফোন দিচ্ছে, কথা বলতে। তারপর শেষে উনি বলতে যে তুমি বুঝতে দাও যে ব্যাপারটা, তোমার অনেক লুক আছে এবং চারপাশে লাগিয়ে দিয়েছো। তো উনারও আসলে অনেক লুক আছে, এটা ঠিক, চারদিকে লুক আছে। আর তারপর বলছে, উনি ফোনে বলছে এভাবে এভাবে কথাগুলো বলো। হ্যাঁ আপনি কি পদ দিয়ে দিয়েছেন, উনি আমাকে এইভাবে বলছিল, তো আমি সেভাবেই শেখানোর কথা বলছি। তারপর উনি বলছে হ্যাঁ আমি তারপরে চেষ্টা করছি, উনি সত্যি সত্যি এদিকে চেষ্টা করছেন বাইক নিয়ে আমাকে ড্রপ করতে, যত দ্রুত সম্ভব আমাকে রাস্তা থেকে নিয়ে যেতে। তো উনি বলছে তারপর তুমি শোনাও যে আমি খুব কাছাকাছি চলে এসেছি। আমি বলছি যে কতটুকু আসছেন, তো নাম বলতাম আমাদের জায়গার, স্থানের নামগুলা। তো বলতেছিলাম যে ওই জায়গায় আসে পড়ছেন, ঠিক আছে আসেন 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 বা এরকম। আর তখনও কিন্তু উনি বাইক খুঁজছেনি, ওনার ফ্রেন্ড কে খুঁজছেন বাইক আসবে। কিন্তু উনি বলছে যে উনি বুদ্ধি দিচ্ছে এটা যে তুমি বোঝাও যে তোমার পাশে লেগে গেছি আমরা সবাই। তো বলছে কোথায় আসছে তোর, ফোনে কিন্তু আছে, ওদিকে উনি ব্যবস্থা করছেন। তারপর আসলাম, তারপর বলছে ওইখানে আছে ওইখানে আছে, ও ওইখানে আছেন ওইখানে আছেন। তারপর ওরা বুঝে ফেলছে যে আমি আসলে ব্যাপারটা বুঝে ফেলেছি এবং আমার চারপাশের মানুষগুলাকে লাগিয়ে দিয়েছি এবং আমার লুক আছে সেটা অন্তত বুঝে ফেলছি। তারপর ওনারা কিছুটা মানে হাসছিল, মানে খুব কিটকিরে হাসছিল। আমার সেই দৃশ্যগুলো এখনো মনে পড়ে। তো একটা বাজার আছে আমাদের বাড়ির যাবার আগেও, আমাদের বাসায় পৌঁছার আগেও, অনেক দূরে, তবু একটা বাজার আছে, এখানে খুব লোকজন থাকে। আমি যেখানে ওনাকে যে জায়গায় বলেছিলাম যে ওই জায়গায় আমি নামবো, ওই জায়গার অনেক আগেই নেমে আমি বলছি না ওখানে থামান, আমি ওখানে নেমে যাবো। তারপর উঠে, আর ওই লোকটা অবশ্যই ড্রাইভারটা ড্রিঙ্কস করেছিল, যে বাংলা মদ যেটাকে বলে, বাংলা মদ খায় এগুলা বেশিরভাগ ড্রাইভার গুলা, যে মাতাল ছিল আমি তখনই বুঝেছিলাম। তারপরে বুঝেছিলাম এটা মাতাল ছিল পুরো দমে। তারপর বলছি ওখানে নামান, বলছে আপনি না বললে ওখানে নামবেন, আমি বলছি না আমার লোক এখানে চলে আসছে এবং আমার এখানেই দরকার, এখানেই দরকার। তারপর ওই যে গাড়ির মধ্যে যে কত টেকনিক করলাম, কত কিছু যে বুঝালাম যে হ্যাঁ ফোনে টাচে আছে বা আমি কাপড় চাপড় কয়েকটা নিয়ে এসেছি, নানান কিছু বোঝানোর চেষ্টা করছি, মানে বই দিকে জাস্ট শুধু অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচালাম। তারপর নামলাম, এসে নামলাম, ওই বাচ্চাটা এসে নামার পরে নেমে গেলাম। যত ভাড়া তার চেয়ে বলছে আমি তো বাংতি নিয়ে এত দিচ্ছি, বলে এত আমি ভাড়া বেশি আমি এত ভাড়া রাখলেন জু, আপনি এত ভাড়া, আমাদের বাসায় বলতে এত ভাড়া রাখলেন জু। তো বলতেছে না দেখেন এমনিতেই একা নিয়ে আসছি, তারপর আপনি নেমে গেছেন এখানে বলে এখানে। আমি বলছি আমি যদি জানতাম আমি একা আসতাম, লাস্ট সেটা বলছি আমি যদি জানতাম এখানে আপনার গাড়িতে উঠলামই না, তো ভাড়া দেন। আমিও খুব করা করি এখানে, এই সময় তো লোকাল লই, তো এখানে টেনশন চলে গেছে। উনি ফোন দিচ্ছে, আমি বলছি আমি ওই বাজারে নেমে গেছি, নো টেনশন, আপনি আর টেনশন করেন না, স্কুলি বাইক নিয়ে আসেন।
তো বলছে, তারপর বার রাখছে, আর ওটার চোখ মুখ আমার দিকে তাকাচ্ছিল যে খুব রাগে, এবং চোখ মুখ লাল হয়ে আছে, আর মাথাও যে বোঝা যাচ্ছে। তারপর নির্দিষ্ট ভাড়া নিয়ে আমাকে টাকা ফিরিয়ে উনি চলে গেছে। তো আমার একটা বোকামি হয়েছে, আমি কিন্তু গাড়ির নাম্বারটা রাখি নাই, যার জন্য আমাকে আমার ব্রাদার অনেক গালি দিয়েছিল, বকা দিয়েছিল, যে এত বোকা কিভাবে কিভাবে হয়, তুমি নাম নেমে একটা স্ন্যাপ দিয়ে দিতা, তোমার ফোন আছে, সব আছে। তো ধোনি আবার অনেক পাওয়ারফুল বা অনেক রাগিও, ওই তো আর অনেক হাঙ্গামা করতে পড়ে, ওই কি ওটাকে খুঁজেই বের করতো, আর বলে তারপর আমি বলছি না, এতে আমারও অনেক কিছু হয়তো, আমার নাম জড়িয়ে যাবে, আমাদের ফ্যামিলি একটা ইজ্জত আছে, এসে আমিও সেখান থেকে সেটা বাজে তুলি নাই, অসুবিধা নেই। বলছে হুম। উনি বলছিল যে আমি তোমাকে জড়িয়ে ওকে পিটা দিলাম না, আমি এমন একটা ঘটনা ঘটাইলাম, ওইটা জড়িয়ে অন্যভাবে ওর শাস্তি দিয়ে দিতাম। কিন্তু আমি নাম্বারটা আর তুলতে পারি না, জানি না। তারপর 5 মিনিটের ভিতরে ওই ড্রাইভার চলে গেছে, আর 5 মিনিট পরে উনি চলে আসছে। এতটুকু ব্যবধানে ড্রাইভারকে আর খুঁজে পায় না, আর ও আমাকে নিয়ে নিল। তারপর আমি প্রচুর কাঁদছিলাম। তো উনি অনেক সাহস দিচ্ছে যে এরকম করলে হয়, এভাবে চলতে হবে প্রতিনিয়ত, আর তুমি তো একাই চলো, বেশি স্বাধীন চিন্তা করো, স্বাধীন ভাবে চলতে চাও, এত বই পাওয়ার অনেক কিছু বলেছিল তখন, আর সান্ত্বনা দিয়েছিল, অনেক কেঁদেছিলাম সেদিন। তারপর বাইক দিয়ে আমাকে আমার বাসায় পৌঁছেছিল, মানে অল্প জন্য বেঁচে গেছি, এটা আমার গুড লাগছিল, আমি বেঁচে গেছি। ও, এগুলা তো আমি দোষিত হয় না, কিন্তু আমার দেখা একটা হ্যারাসমেন্ট আর দুটা দর্শন আমি নিজের ঘটনাগুলো নিজের চোখে দেখছি, এবং এতে খান্না দেখেছি, এতে দুঃখগুলো দেখেছি, কিন্তু কিছু করার ক্ষমতা ছিল না। আর বাংলাদেশে কিছু করার ক্ষমতা নেই, সেটা তো অলরেডি আমরা বুঝিয়ে ফেলেছি। তো আমার মিটু হুম। আন্দোলনের বা মিটুর ব্যাপারটা চলে গেছে, আমি নারীর স্বাধীনতা নিয়ে দুটা ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমার বিখ্যাত মানে আমাদের হুমায়ুন হুমায়ুন আজাদ স্যারের একটা আছে, কথা আছে, আমার খুবই প্রিয় লেখক, যে হুম। বিয়ে, স্বামী, সন্তান, গৃহসুখ, প্রেম, মধুর বাজে কথা, এগুলোতে নারীর মুক্তি নেই, এগুলোতে নারী বন্দী। আপনি কি মনে করেন যে গৃহ, স্বামী, সন্তান, বিয়ে, আসলে কি এগুলাতে নারীর মুক্তি নেই বা সুখ নেই, মধুরতা না, নেই? এগুলো এগুলোতে নারী এগুলোতে বন্দী। নারী এগুলো দিয়েই যে নারীকে বন্দি করা হয়। আপনি দেখবেন যে আপনি যে ঘটনাগুলো বললেন, সেখানে এবং বাংলাদেশে, না শুধুমাত্র মানে ধর্ম প্রধান সমাজগুলোতে প্রতিটা নারীকে হুম একটা তার এইম অব লাইফ দেওয়া হয়। মানে এইম অব লাইফ কি, দেখবেন আপনি স্কুল কলেজে বলে না, একটা রচনা লিখতে দেওয়া হয় এইম অব লাইফ। তো একটা মেয়ে হুম মানুষের হুম এইম অব হুম লাইফ দেওয়া হয় যে বিয়ে করা পর্যন্ত, আর একটা পুরুষের এইম অব লাইফ দেওয়া হয় হচ্ছে চাকরি কিংবা ব্যবসা করা পর্যন্ত। তো আপনি হুম। খেয়াল করবেন যে বাংলাদেশের একটা শিক্ষিত মেয়েও যখন লেখাপড়া করে, শিক্ষা মানে লেখাপড়া শেষ করে, হ্যাঁ, তখন কিন্তু সেই মেয়েটা বিয়ের সময় সে কি কি চাকরি করে সেটা দেখে না, বরং সেই মেয়েটা অপেক্ষায় থাকে তাকে বিয়ে দেওয়া হবে, এবং তার বাবা মা ওই মেয়েটাকে একদমই সাজিয়ে একদমই। সাজিয়ে গুছিয়ে, এবং যদি আমি একটু এটাকে বলি যে হুম মানে হুম হুম মোটামুটি হুম। ওই যে কোরবানির গরুর মতো সাজিয়ে গুছিয়ে রাখে, এটাকে বিক্রি করতে হবে পুরুষের কাছে। আর হ্যাঁ পুরুষটার হ্যাঁ। এইম অব লাইফ কি, সে পুরুষটাকে দেখা হচ্ছে সে চাকরি করে কিনা কিংবা তার আর্নিং সোর্স আছে কিনা, এরপরে সেই মেয়েটাকে তার হাতে তুলে দেওয়া হয়। যখনই কোনো মেয়ে একদমই একদমই। রেপ, হ্যাঁ, যখনই কোনো মেয়ে রেপ হয় কিংবা মনে করেন যে এইভাবে মানে যৌন হয়রানির শিকার হয়, তখনই সমাজের এই সমস্ত পুরুষতান্ত্রিকেরা তাকে বলে যে তোমার তো বিয়ে করা লাগবে, তোমার বিয়ে হবে, তোমার ইজ্জত নষ্ট হবে। এই জায়গাটাই মেয়েকে আটকে দেয়। তো হুমায়ুন আজাদ স্যারের কথাটা 100 ভাগ সঠিক, যে এই বিয়ে নামক প্রথাগুলো যেগুলো আছে, এগুলো পুরুষতান্ত্রিকদের তৈরি করা, এবং এর দ্বারা নারীকে চূড়ান্ত রকমের ডমিনেট করার একটা পদ্ধতি হচ্ছে সমাজের বিয়ে সহ যে প্রথাগুলো আছে সেগুলো। আচ্ছা, তো তাহলে আপনি কি সাজেস্ট করতেছেন, তাহলে আমাকে বিয়ে শাদী করবো না? আমি, না, প্রথমত আমি কারো কারো উপরে কোনো মতামত চাপিয়ে দেব না, কিন্তু যদি কেউ আমার কাছে বলে যে আপনার আপনার চয়েস কি, মতামত, আপনার, আমাদের বাংলাদেশের নারীরা কি করা উচিত, তাহলে আমাদের কি করা উচিত, আমাকে বা যদি কেউ বলে যে আপনার আপনি যারা স্বাধীন আপনি কি থাকতে চায় বা। হ্যাঁ, আমাকে যদি হ্যাঁ, কেউ যদি বলে যে আপনি আপনি যদি মনে করেন আমি না নারী আপনি হইতাম। যেটা বলেছেন, হ্যাঁ, এটা বা বিয়ে, সন্তান, সুখ, এগুলা যে বলা হচ্ছে, বিয়ে বা স্বামী, সন্তান, এগুলা ঠিক আছে, কিন্তু আমাদের সামাজিক অবস্থা এবং বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি বা দরিদ্র ফ্যামিলি এবং গ্রামের সামাজিকতা কোনো নারীকে বিয়ে ছাড়া মুক্তি মনে করে না, এবং না হলে তাকে, হ্যাঁ এটা হুমায়ুন স্যার বলতে, না হলে তাকে বাবা হয়ে যায়, সে একটা ডাইনি ছিল, তার বিয়ে হয়নি, তাকে কোনো পুরুষ গ্রহণ করিনি, তার স্বাদটা কোনো পুরুষ নেই নাই, তার মানে সে একটা কি বলে ডাইনি টাইপের কিছু একটা বলেছিল, যে ওইটা বাবা হয়, না হলে ওকে আর সমাজ একসময় এসে ওকে আর থাকে না। তাহলে আমাদের সামাজিক প্রেক্ষাপটে মেয়েরা যদি বিয়েও না করে, তাহলে কিভাবে মুক্তি পেতে পারে? বিয়ে না করে, হ্যাঁ আরেকটা ব্যাপার আছে, প্রাকৃতিক ন্যাচারাল একটা চাওয়া পাওয়া, যেমন জৈবিক যে চাহিদাটা একটা ছেলে একটা মেয়ের, হুম। বা এই সামাজিকতার পরিপ্রেক্ষিতে মেয়েরা কিভাবে তার থেকে মুক্তি পেতে পারে, কিভাবে বিয়ে শাদী না করে? মেনে নিলাম স্যারের কথাটা ঠিক, কিন্তু বিয়ে না করে আমরা কিভাবে বাঁচতে পারি না, এই দেখুন, সমাজের হাত থেকে, বিশেষ করে? বিয়ে এক জিনিস। বিয়েটা কি, বিয়েটা হচ্ছে সামাজিক একটা স্বীকৃতি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমি আমি একটা পুরুষ, আমি একটা মেয়েকে ভালোবাসবো, একটা মেয়ে আমাকে ভালোবাসবে, এর জন্য সমাজের কেন স্বীকৃতি আমি চাইবো? ভালোবাসার জন্য সমাজের স্বীকৃতি কেন? ভালোবাসবো সেটা আমার এবং ওই মেয়েটার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, একটা মেয়ে এবং একটা ছেলের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। তাহলে বিয়ে ছাড়া মানে বিয়ে
ছাড়া, আপনি বলছেন যে বিয়ে সংসার, বিয়ে এবং সংসারের প্রথাটাই বাতিল করে দিতে হবে। হ্যাঁ, দিয়ে মানুষ যে যাকে ভালোবাসবে, যে যাকে ভালোবাসবে এবং যে যার সাথে যাকে পছন্দ হবে তার সাথে সে তার সময় ব্যয় করবে। যেমন আপনি খেয়াল করবেন, আমরা যখন আমি একজন ছেলে, আমি আমার ছেলে বন্ধু আছে, ছেলে বন্ধুদের সাথে গিয়ে আমি সময় কাটাই, ঠিক এরকম আমার একটা মেয়ে বন্ধু থাকতে পারে, তার সাথে গিয়ে আমি সময় কাটাতে পারি। তো এখন আমি আমার মেয়ে বন্ধুর সাথে কি করব, তার কি হাত ধরবো, নাকি তাকে কিস করব, নাকি অন্য কিছু করব, সেটা তো সমাজ নির্ধারণ করে দিতে পারে না, সেটা তো আমার এবং তার অভিরুচি। দেখতে হবে আমি সমাজের কোনো ক্ষতি করছি কিনা। একটা নারী এবং একটা পুরুষ যদি প্রেম করে, তারা যদি লিভ টুগেদার করে, একসাথে বসবাস করে, তাহলে তো সমাজের কিছু হচ্ছে না। সমাজের কি যায় আসে, সমাজের কি রাজনীতিবিদের এটাই রাজনীতি তো। শেষ হয় না? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা সামাজিক পরিপ্রেক্ষিতে এটা কি আদৌ সম্ভব? হাই এটা সোসাইটি ব্যতীত সম্ভব, হ্যাঁ, এটা সম্ভব। সম্ভব কিভাবে? সম্ভব। প্রথমত মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মতো মানসিকতা অর্জন করতে একদম হবে। অর্থনৈতিক প্রথমত নিজের, প্রতিষ্ঠিত ভাবে হতো। হ্যাঁ, প্রথমত দেখবেন একটা শব্দ আছে, আমরা বলি না, কথায় কথা বলি স্বাধীনতা, নারী স্বাধীনতা, মানবতা, হ্যাঁ, হ্যাঁ। বা স্বাধীনতা। স্বাধীনতা মানে কি জানেন? স্বাধীনতা মানে হচ্ছে স্ব অধীনতা। স্বাধীনতা মানে হচ্ছে স্ব অধীনতা, অর্থাৎ আমি আমার অধীনতা স্বীকার করছি, অন্য কারো অধীনতা আমি মানি না। তো সুতরাং আমি আমি মনে করবো আমি আমার অধীন, আমার বিবেকের অধীন, আমার নৈতিকতার অধীন, সেভাবে মনে করে আমি একটা মেয়ে বা একটা ছেলে, বা আপনি একটা মেয়ে বা ছেলে, আপনি ধরুন, আপনাকেই বলছে আপনি একটা মেয়ে, আপনি নিজে প্রথমত নিজের মেন্টালি স্বাধীন হতে হবে যে আমি অন্য কোনো পুরুষের সম্পদ না, বা প্রত্যেকটা মেয়ের উচিত আমি কোনো পুরুষের সম্পদ না। ঠিক যেমন আমি আব্দুল্লাহ আল মাসুদ, আমি কোনো মেয়ে মানুষের সম্পদ না। কেউ যদি আমাকে ভালোবাসে, আমি তার সম্পদ হয়ে যায়নি, আমি ভাই সম্পূর্ণ এখানে স্বাধীন। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি কারো সম্পত্তি না, কারো অধীন না। এখন একটা পারিবারিক ব্যাপার আছে, যেমন পরিবার। এখন আমি চাইলে মুক্ত নাস্তিক হতে, একটা পরিবারের কারণে অনেকে চিন্তা করলেও সে ইচ্ছে করে লিভ টুগেদার করতে পারছে না, সে ইচ্ছে করলে যা মনে চায়। পরিবারের একটা অধিকার খাটায়, যেমন পরিবার অধিকার খাটায়, ভাই বাবা থাকতে পারে, মা বোন আত্মীয়রা, মানে এটা 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 কিভাবে নিতে যেতে পারে? ওদেরকে কি রিজেক্ট করে দেওয়া উচিত, যে না তোমাদের গুলো চাপানো গুলো আমি মেনে নিতে পারবো, আমার যেভাবে উচিত, আমার যেভাবে মনে হয় সেভাবে চলা উচিত? ওদেরকে কি ঠিক করে দেওয়া উচিত? একটা ওরাও কিন্তু একটা অধিকার চাপায় চাপায়। না, তেমনি এটা কিন্তু এটা অধিকার মেয়েদের প্রতি তো অবশ্যই, বাংলাদেশের মেয়েদের প্রতি তো পরিবারই সবচেয়ে বেশি অধিকার হরণ করে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে সমাজ। আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদদেরকে আসলে রাজনীতিবিদ বলি না, রাজনীতিবিদদের বলি হচ্ছে ধর্মযাজক। সেই হিসাবে আমি বলি যে ওই মানে যারা বাংলাদেশ যত, পরিবারটাকে কিভাবে, মানে পরিবারকে কি করা উচিত? হ্যাঁ, আমি বলছি রাজনীতিবিদ অর্থাৎ ধর্মযাজকেরা আমাদের সমাজে মেয়েদেরকে এত বেশি ইনসিকিউর করে ফেলে, তাদের শুধুমাত্র বিকৃত যৌনতা এবং বিকৃত টাকার জন্য, অতিরিক্ত টাকা এবং যৌনতার জন্য, বিকৃত যৌনতা, সঠিক মানে সাধারণ যৌনতা না, বিকৃত যৌনতার জন্য মেয়েদেরকে আবদ্ধ করে ফেলে। যার কারণে একটা মনে করেন যে কোনো একটা মেয়ের পরিবার, তারা মনে করে যে আমার মেয়ে যদি অতিরিক্ত স্বাধীন চেতা হয়, তাহলে সেই মেয়েটা সমাজ দ্বারা নিগৃহীত হবে এবং রেপ সহ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবে, যেটা আমরা সামাল দিতে পারবো না। নিরাপত্তা, হ্যাঁ, এখন যে যেটা করতে হবে, ফ্যামিলি উন্নতম না, হ্যাঁ, বা কোন পরিবার যদি উন্নতম না এবং ভালো মানসিকতা পোষণ করে, তাও সমাজের হয়ে তাকে স্বাধীনতা দিতে পারে না, এটা ভেবে যে অন্যরা তাকে সে নিরাপদ না, সে নিরাপদ না, সমাজে সে নিরাপদ না। আসলে আমাদের সমাজটাই তাহলে বলবো যে নিরাপদ না, সমাজ নিরাপদ না। এখন যেটা করতে হবে, প্রথমত মানে নারীদেরকে মেন্টালি স্বাধীন হতে হবে, প্রত্যেকের মধ্যে স্বাধীনতার চেতনাকে ঢুকিয়ে দিতে হবে। তার জন্য আমাদের যে বই পড়ার উপরে যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া আছে, যেমন বাংলাদেশে তসলিমা নাসরিনের বইগুলো পড়তে দেওয়া হয় না, হুমায়ুন আজাদের বইগুলো পড়তে দেওয়া হয় না, বা কিন্তু তারপর অনেক বই, কিন্তু আমি যদি বলি নিষেধাজ্ঞাকৃত বইগুলোর বাদেও বৈধ অনেক বই আছে। যেমন ধরি যে সিমন্দা বোভার যে বইটা আছে দ্বিতীয় লিঙ্গ, যেটা হুমায়ুন আজাদ কর্তৃক অনুদিত ওই বইটা, বা হুমায়ুন আজাদ যে বইটা আছে নারী, বা তসলিমা নাসরিনের আমার মেয়েবেলা ক সহ অন্য যতগুলো বই আছে, হ্যাঁ, এই বইগুলো যদি মেয়েরা পড়ে, প্লাস মেয়েরা কোরআন পড়বে, আমি বলি কোরআনও পড়বে, তারা যে কোরআনে কি বলা হয়েছে জানুক, জানার পর ওই মেয়ে ডিসাইড করবে যে আমাকে এই সমাজের যে ধর্মযাজকেরা অর্থাৎ রাজনীতিবিদরা, আমি একটা কথা বারবার বলি, রাজনীতিবিদই হচ্ছে ধর্মযাজকেরা যে আমার উপরে যে নিয়মগুলো চাপিয়ে দিয়েছে সেটা আমি মানবো কি মানবো না। আজকে যদি বাংলাদেশে আপনি মনে করেন যে একজন তসলিমা নাসরিন, একজন ব্যক্তি, কিন্তু এই একজন তসলিমা নাসরিন কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের মানে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। তারা কাঁপে, তসলিমার নাম শুনে তাদের কম্পন শুরু হয়। যদি এরকম আরো 10 জন তসলিমা নাসরিন বাংলাদেশে জন্মগ্রহণ করতো, অবশ্য অনেকে এখন হয়েছে, অনেক নারী জাগরণ ঘটেছে, এখন ওরা ভয় পাচ্ছে। মেয়েরা যদি নিজের মন, এখানে আরেকটা ব্যাপার, আমি একটা কথা বলতে চাই। তসলিমা নাসরিন যদি বলি, উনার তো মনে করেন ক্ষমতা ছিল দেশের বাইরে চলে যাওয়ার, বা সবার অবস্থান তো এরকম না। আমি ইচ্ছে করলে এখন ইউকে তে যেতে পারবো না, অন্য দেশে চলে যেতে পারবো না, এখানে সেটেল হতে পারবো না, বা ক্ষমতা নেই আমাকে এখানে থাকতে, তাহলে এখানে তো আমি নিরাপদ না।
তসলিমা তো ওই ক্ষমতাটা রাখিয়েছিল, এর জন্য উনি ওপেন হয়েছিল, একেবারে ওপেন যেটা বলে। কারণ আমি যদি তসলিমা সম্পূর্ণ মতামতে মত থাকি বা ওনার মতো মানুষকে দান করি, তবে ওনার মতো একেবারে জাগ্রত হওয়া বা, কারণ এই ক্ষমতাটা তো আমি রাখছি না, আমি তো ইচ্ছে করলে চলে যেতে পারছি নিরাপদ, কারণ এই দেশে তো কোনো নিরাপত্তাই নেই। না বাক আমি স্বাধীনতা তখন আর স্বাধীনতার কোনোটারই নিরাপদ নেই, বিশেষ করে নারী তো নেই, নারীর তো অবস্থা খুব খারাপ। আমি আপনার কথা, আমার মনে হয় আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো হচ্ছে অনেক মেয়েদের মনের প্রশ্নগুলি আপনি করছেন। একদম এবং একদম, অনেক মেয়ে এক- চায় যে আমি স্বাধীন হই, আমি তসলিমার চিন্তাধারা ওনার মতো করি, আমার যা মনে চায়, আমি যা ভালো মনে করি, আমার জীবন, আমার দেহ, আমার শরীর, আমার মন, সবই আমার মতো করে আমি চলবো। এটা কিন্তু অনেকেই পোষণ করে, হয়তো আমিও করি, কিন্তু আমাকে কিন্তু অনেক কিছু মেনটেন করে চলতে হয়, ফ্যামিলি, সমাজ, আমার এরিয়া, সবকিছু। পুরুষগুলোকে যেমন সন্ধ্যার পর বের হতে পারবো না, ভয়। কিন্তু এখানে কিন্তু ইচ্ছা করে ওনার মতো করে হয়তো অনেকেই বাঁচতে ইচ্ছা করে, কিন্তু বাঁচতে পারে না কেন? ওই যে নিরাপদের অভাব, প্রথমত নিরাপদের অভাব, দ্বিতীয়ত ক্ষমতা নেই। আমি ইচ্ছা করলে আজকে এখন কোথাও চলে যেতে পারছি না, সেই ক্ষমতার বড় অভাব। হ্যাঁ, আপনার এই প্রশ্নটা আমি দারুণ প্রশ্নই করেছেন, আমার মনে হয় এটা সময় তাই উপযোগী। তসলিমা সরাসরি হয়ে ওঠাটা সবার পক্ষে হয়তো সম্ভব না। আমি আপনাকে একটা জিনিস বলবো এখন, যে দেখেন, বাংলাদেশের সমস্ত মানুষ যদি বিদেশ চলে যায়, তো শ্রীমান নাসরিনের মতো যদি দেশ ছাড়া হয়, তাহলে দেশটা তো মেধা শূন্য হবে এবং মানুষ শূন্য হবে। দেশে তো পশু পাখিগুলোই বসবাস করবে, তাই না? এখন এটাও দেশে ঠিক, থাকতে এটাও ঠিক। হবে, দেশে থেকে ওই দেশের ভিতরে থেকে পরিবর্তনটা ঘটাতে হবে, এবং ঘটাতে হবে আচ্ছা আচ্ছা মেয়েরা আচ্ছা যদি আচ্ছা 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 ভাই, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে ভেতরে থেকে নিজের থেকে আগে পরিবর্তনটা আনতে হবে। এখানে আমি অনেকের মুখে শুনেছি বা অনেকেই বলে থাকে, আমার নিজেরও এখন এটা মনে হয়েছিল এক সময়, যে এদেশে নারী স্বাধীনতার অন্তরায়, নারীরাই নারী স্বাধীনতার অন্তরায়, অধিকাংশ নারী নারী স্বাধীনতার অন্তরায়। সেটা আপনি কিভাবে নিয়েছেন? অনেক আপনি নারী নিজেকে স্বাধীন করতে চাচ্ছেন এবং পাশের জনকেও স্বাধীন করতে দিচ্ছে না, তারা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষতান্ত্রিক চিন্তাধারা এবং তাদের দাসত্ব নিয়ে বেঁচে থাকতে চাচ্ছে, এবং এটা কি মনে করে যে সুয়াব বা কি বলবো, কি বলে, পূর্ণ, বা এটাই শোনেন, ঠিক, এটাই সামাজিক, এটাই সভ্য নারী, এটাই ভদ্র নারী। আর পুরুষের অধীনে না থাকতে চাইলে সে হয়ে যায়। আচ্ছা, এবার এবার এখন বলছি, শোনেন। এখন আমার হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, আপনি এটাকে কতটুকু মনে করেন যে বাংলাদেশে বা আমাদের মতন এরকম ধর্ম দ্বারা পরিচালিত সমাজ বা বলেন যাই বলেন, তো সেখানে নারীরাই কি নারীর স্বাধীনতার অন্তরায়? আপনি না, সেটাই সেখানে কিভাবে নিবেন এবং কতটুকু? হ্যাঁ, আমি আপনাকে বলছি, নারীরা নারীদের স্বাধীনতার অন্তরায় এই শব্দটার সাথে আমি একমত না। কারণ হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কিন্তু পুরুষতান্ত্রিকতা, আমি বলি সেটা, আমি বলি ভাই একটা কথা, এটা প্রশ্নটা তুলেছি এই কারণে, অনেকে আমাকে বলে যে বা টেক্সট করে যে তাহলে তোমরা নিজেদেরকে স্বাধীন করছো না, বা তোমরাই তোমাদেরকে নারীরা অন্তরায়। কিন্তু তুমি যদি স্বাধীন হও, তোমার পাশে নারীটা তোমাকে দেখে বলবে যে মেয়েটা অসভ্য, অভদ্র, মেয়েটার চলাফেরা ভালো না। হ্যাঁ, সেটাই সেটাই আপনার মুখে শুনতে চাচ্ছি, কি মনে হ্যাঁ, হচ্ছে? আচ্ছা। সেটাতে হ্যাঁ, আপনি আমি বলছি, একমত পোষণ করেন কিনা? হ্যাঁ বলছি, পুরুষতান্ত্রিকতা হচ্ছে একটা মতবাদ। তো পুরুষতান্ত্রিকতা মতবাদকে কিন্তু শুধু পুরুষরাই যে সমাজে প্রতিষ্ঠিত করেছে তা না। এই মতবাদটা পুরুষরা প্রতিষ্ঠা করার পরে অনেক মেয়েরা সেই মতবাদের পক্ষে সাফাই গাইছে বা গুণগান গাইছে। এখন আপনি দেখবেন যে কোনো একটা জাতিকে বা কোনো একটা অংশকে যদি আমি কি করতে চাই, পরাজিত করতে চাই, তাহলে তাদের মধ্য হতে বিশ্বাসঘাতক তৈরি করতে হয়। যেমন মীর জাফর এবং মীর জাফরের যারা অনুসারী ছিল, তারা কিন্তু আমাদের এই দেশেরই লোক, তাদেরকে ব্রিটিশরা কিনে নিয়েছে, তাই না? ঠিক এরকম আমরা যদি দেখি যে আপনার এই যে হ্যাঁ হ্যাঁ। রাশিয়ার যে, হ্যাঁ, আপনার এই যে মানে ইউক্রেন দেশটা আছে, ইউক্রেন দেশের যে ক্রিমিয়া অংশটা রাশিয়া ইউক্রেন থেকে আলাদা করে ফেললো। ইউক্রেনের নাগরিকদের কি একটা অংশকে রাশিয়া তাদের পক্ষে নিয়ে নিল এবং সেখানে বিদ্রোহ করাইলো। এরকম আমরা দেখতে পাই যে ইরাক হামলা করলো যখন আমেরিকা, তখন ইরাকের ভিতর থেকে আমেরিকার পক্ষের লোকজন তৈরি করেছে তারা টাকা দিয়ে। এরকম বিশ্বের বিভিন্ন দেশে সেই দেশের লোকদের কিছু মাথা না কিনতে পারলে সে দেশকে পদানত করা যায় না। যেমন ভিয়েতনামের লোকদের মাথা আমেরিকা কারো মাথা কিনতে পারে নাই বলেই ভিয়েতনামের সাথে আমেরিকা যুদ্ধে হেরে গেছে। তো মেয়েদের মধ্যে হতে কিছু মেয়েকে যদি পুরুষতান্ত্রিকতার পূজারী না বানাতে পারে পুরুষেরা, তাহলে কিন্তু নারীদেরকে এইভাবে পুরুষেরা ডমিনেট করতে পারতো না। সুতরাং জিনিসটা হচ্ছে, মেয়েদের বিরোধী কথাটা এরকম না, বরং কথাটা হচ্ছে যে পুরুষতান্ত্রিকতা একটা মতবাদ, যেখানে পুরুষের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়, পুরুষের গুণগান গাওয়া হয়, পুরুষ একটা নারীকে পেটাতে পারবে সেই কথা বলা হয়, একটা পুরুষের ভয়ে মেয়েরা বোরকার মধ্যে লুকাবে সেই কথাগুলো বলা হয়। এই মতবাদটার পক্ষে পুরুষও আছে এবং এই টাকার লোভে কিছু নারীও আছে। যেমন আপনি দেখবেন যে যারা বিশ্বাসঘাতকতা করে, তারা কিন্তু মেইনলি টাকা এবং ক্ষমতার লোভেই বিশ্বাসঘাতকতা করে। আজকের যে মেয়েদেরকে আপনি দেখছেন যারা পুরুষতান্ত্রিকতা সাফাই গাইছে, সেই মেয়ে হয়তো ওই তার হাজবেন্ডের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা কিংবা একটা নিরাপদ জীবন সে যেটা ভাবছে, অথবা পরকালে বেহেশতের হুরদের সর্দারি হওয়ার লোভ, এই সমস্ত লোভে এবং ভয়ে ভয়ে গিয়ে সে পুরুষতান্ত্রিকতা সাফাই গাইছে। তো সুতরাং এই যে দীর্ঘদিন যাবত লালিত যে একটা পুরুষতান্ত্রিকতা, এর শেকড়ে আঘাত করতে হলে
এর শেকড় মূলে আঘাত করতে হলে মানে প্রথমত নারীদেরকে স্বাধীনতা, মেন্টালি স্বাধীন হতে হবে। মেন্টালি স্বাধীন হওয়ার পরে কৌশলে চলে তারপরে, হ্যাঁ আমি একথাই বলছি না শুরুতেই সবাই বাপ মার বিরুদ্ধে বিদ্রোহ করুক, তা না, কিন্তু একটা এইম থাকবে যে আমি নিজের পায়ে দাঁড়াবো। যদি শিক্ষিত হয় তাহলে সে শিক্ষা দিয়ে নিজের পায়ে দাঁড়াবে, আর যে মেয়ে শিক্ষিত না সে তার হাত আছে। দেখুন আজকে আমি যদি আমার হাতে শক্তি আছে ধরলাম, আপনার হাতে কি মোটেই শক্তি নেই? একটা মেয়ের হাতে কি শক্তি নেই? একটা মেয়ে যদি সে যদি মানে বডি বিল্ডিং করে, অর্থাৎ সে যদি জিমে গিয়ে তার শরীরের শক্তি বানায়, সে শক্তিশালী। সে যদি মার্শাল আর্ট শেখে সে শক্তিশালী। সুতরাং আমি পরামর্শ দেবো যে নিজের প্রথমত নিজে মেন্টালি স্বাধীন হতে হবে, এরপর নিজের পায়ে দাঁড়ানোর জন্য, দর্শকদের হাত থেকে বাঁচার জন্য, হ্যাঁ, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে মেয়েদের, প্লাস শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে একটা ঘটনা আজকে থেকে বেশ কয়েক বছর আগের একজন আমেরিকান তরুণী, সে গোপালগঞ্জে গেছে, অনেক বছর আগে, মনে হয় প্রায় 10-12 বছর আগের, পেপারে এসেছিল নিউজটা। গোপালগঞ্জ যাওয়ার পরে 4জন ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিতে চাচ্ছিল। মেয়েটা মার্শাল আর্ট জানতো, সেই 4টা ছিনতাইকারীকে দুর্দান্ত মার দিয়ে সবগুলোকে মানে রাস্তার মধ্যে শোয়াই গেছে। পুলিশকে বলেছে যে এই কটাকে ধরে নিয়ে যান। আমি দেখেছি ভারতে ইদানিং মেয়েদের মধ্যে অনেক সচেতনতা বাড়ছে। বাবা মায়েরা তাদের ছোট ছোট, সেই তুলনায় বাংলাদেশে অনেক কম। বাবা মায়েরা তাদের মেয়েদেরকে ছোটকাল থেকে প্রত্যেকটা বেশিরভাগ মহল্লায় মার্শাল আর্টের স্কুল আছে, মানে ক্লাস হয়, মেয়েরা গিয়ে মার্শাল আর্ট শিখছে। আমি নিজের চোখ দিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে যারা মার্শাল আর্ট শিখতেছে তাদের মধ্যে মেয়েদের পার্সেন্টেজ বেশি, ছেলেদের পার্সেন্টেজ কম। এখন যদি মেয়েটা মার্শাল আর্ট জানে, আমি শুধু মার্শাল আর্ট বলছি না, মানে নিজেকে নিজে মেন্টালি এবং ফিজিক্যালি রক্ষা করতে পারে, তাহলে সে আরেকজন পুরুষের উপর ভরসা করবে কেন? আসবে ডাইরেক্ট মাইর। কিন্তু আমাদের সমাজে হয়েছে কি, মেয়েরা আজকে যে দেখবেন ধর্মভিত্তিক সমাজে বলা হচ্ছে যে মেয়েরা হচ্ছে পুরুষ তাকে বাঁচাবে। যেমন ইসলাম ধর্ম বলে বা সবগুলো ধর্মই বলে যে যখন মেয়ে থাকে তখন বলে তোমাকে বাঁচাবে তোমার বাবা, পুরুষের হাত থেকে বাঁচাবে। তুমি যেহেতু তেঁতুল, কিংবা তুমি যেহেতু কলা, অথবা তুমি মিষ্টির দোকানের মিষ্টি, বাবা বাঁচাবে। এরপর হবে কি, তুমি বিয়ে হওয়ার পরে তোমাকে বাঁচাবে তোমার হাজবেন্ড, তুমি হাজবেন্ডের হাতে অর্পিত হয়েছ। এরপর একটু বয়স হয়ে গেছে, হাজবেন্ড বুড়ো হয়ে গেছে, বলে যে বুড়িও যাতে ধর্ষিতা না হয় এজন্য বলে এবার তোমাকে বাঁচাবে তোমার ছেলে। কালচার থেকে একটা মেয়ে বলতে হবে, তসলিমা নাসরিন বলেছিলেন যে তোমার কর্তৃত্ব তুমি নাও নারী। তো একটা মেয়ে নিজের কর্তৃত্ব নিজে নিতে হবে, সেজন্য তার শারীরিক মানসিক ভাবে যতটা শক্তিশালী হওয়া লাগে, পুরুষের চেয়ে বেশি শক্তিশালী হতে হবে, ধর্ষকের চেয়ে বেশি শক্তিশালী তার হতে হবে, ধর্ষকের চেয়ে বেশি মেন্টালি তার স্বাধীন হতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদমই। তো আরেকটা প্রশ্ন ছিল আমার, এদেশে কি কখনো নারী স্বাধীনতা আসবে সম্পূর্ণরূপে? আপনারা কি আশাবাদী? হ্যাঁ, আমরা আশাবাদী যে সারা পৃথিবীতে যে নারী জাগরণ শুরু হয়েছে, নারীদের জাগরণ যদি হয় তাহলে ধর্ম থাকবে না। বাংলাদেশে কি সম্ভব? বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, বাংলাদেশ, পাকিস্তান বা সম্ভব নারীরা ইউরোপ কান্ট্রির নারীদের মতো স্বাধীন হতে পারবে? তার যেমন ইচ্ছা পোশাক পরবে, তার যেমন ইচ্ছা খাবে, তার যেমন ইচ্ছা তার থাকবে, কার সাথে প্রেম করবে, কার সাথে শুবে, সব উনি ডিসাইড করবে, নিজে ডিসাইড করবে সব। সেখানে ফ্যামিলির কোনো হাত থাকবে না, কন্ট্রোল বা মেনটেন করবে না, বা পুরুষ মেনটেন করবে না, সমাজ মেনটেন করবে না। বাংলাদেশে কি কোনো এরকম পর্যায়ে আসবে? বা ধরেন শত বছর পরে হলেও আপনারা কি আশাবাদী? আপনারা তো তার জন্য নারী স্বাধীনতাই বলেন বা সমাজ সংস্কারই বলেন, তার জন্য আপনারা নেমেছেন, বলবো যে আপনারা নেমেছেন, পদক্ষেপ নিয়েছেন নিজের জীবন মনের সাথে নিয়ে। তো আপনারা এই আশাবাদ নিয়ে কি নেমেছেন, বা কি আশা করেন এখনো যে হতে পারে বা হবে এক সময়, এটা হবে, বাংলাদেশে হবে? আমি এখনো আশাবাদী যে এটা বাংলাদেশে হবে, এবং আমি বিশ্বাস করি যে এই যে বাংলাদেশে এখন মৌলবাদের উত্থান দেখছি, আমরা যে হেফাজতে ইসলামের মতো জেহাদি সংগঠন সহ মৌলবাদের উত্থান দেখছি, এই উত্থানটা খুব বেশি দিন টিকবে না। নারীরা যেই না জেগে যাবে, সাথে সাথে ধর্মযাজক গুলো, অর্থাৎ রাজনীতিবিদরা, আমি সবসময় বলি ধর্মযাজক মানে হচ্ছে রাজনীতিবিদ, তখনই রাজনীতিবিদরা হয় তারা ভালো হবে, নয়তো তারা মানে তাদের পতন হবে। আপনি খেয়াল করুন যে যদি আমি আজকে বাংলাদেশের ধরে যে নারী পুরুষের শিক্ষার হার সমান হয়, আমরা সেটাই চাচ্ছি, এবং যদি সংসদে, ওয়াজ মাহফিলে, মসজিদে, মন্দিরে সব জায়গায় নারী পুরুষের অংশগ্রহণটা সমান হয়ে যায়, তাহলে কিন্তু বিদ্বেষ আর থাকবে না। যেমন মনে করুন একটা ওয়াজ মাহফিলে হুজুর ওয়াজ করে, এখন হুজুর আছে 4 জন, 2 জন হুজুর পুরুষ, 2 জন হুজুর মহিলা। এবার হুজুর 2 জন ওয়াজ করলো, মহিলা হুজুরের পাশে বসে আছে। যেই না আব্দুর রাজ্জাকের মতো বলবে নারী তোমার জন্ম পাপ, তোমার এই পাপ সেই পাপ, পিছন থেকে তো মহিলা হুজুর যে আছে সে তো ঝাড়ু নিয়ে দৌড়ে আগে মাইর শুরু করবে। সমাজের প্রতিটা ক্ষেত্র থেকে নারীকে পুরুষতান্ত্রিকেরা
পুরুষতান্ত্রিকতা পিছিয়ে রেখেছে। আমি একটা কথা কিছুক্ষণ আগে বলেছিলাম যে রাজনীতিবিদদের বিকৃত যৌনতার কারণেই আজকে নারী মানে পুরুষ মানে কি বলে পুরুষতান্ত্রিকতা তৈরি হয়েছে। কারণ রাজনীতিবিদ চায় যে তার বয়সটা যখন 50 বছর বা 40, 50, 60 বছরের মতো হয়, তখন সে নিজের স্ত্রীকে ঘরে রেখে ঘরের মধ্যে বোরকা পরিয়ে, এর আগে কিন্তু হজ করেছে, হজ করার পরে স্ত্রীকে হিজাব পরিয়ে ঘরের মধ্যে বন্দি করবে, আর সে তার রাজনৈতিক কিংবা অফিসের জুনিয়র মেয়ে কলিগ যারা আছে তাদেরকে সে যৌন নির্যাতন করবে। এইটা রাজনীতিবিদরা চায়। আর এজন্যই তারা চায় যে পর্দা প্রথা থাকুক এবং মেয়েদের মুখ, মেয়েদের কণ্ঠ উঁচু না হোক। এজন্য দেখবেন বলে না যে মেয়ে মানুষ জোরে কথা না বলে, আস্তে কথা বলো, তুমি মেয়ে মানুষ, ঘন ঘন বলে তুমি মেয়ে মানুষ, তুমি অবলা। এই যে অবলা থিওরি আছে, জোরে হাসতে নেই, জোরে হাসতে নেই, জোরে হাসতে নেই, জোরে হাসতে নেই, সাউন্ড করে হাসতে নেই, অট্ট হাসি, খোলা হাসি, অট্ট হাসি, নারীকে হাসতে নেই। তারপর আরেকটা ব্যাপার শুনেছি, যেমন নূপুর একটা গহনা, সেটা নাকি পরপুরুষের সে শব্দটা শুনতে নেই, শখ করে সে গহনা সঞ্চার শব্দকে শুনতে পারবে না। না, ওটা তো ইসলাম ধর্মে আছে। হ্যাঁ, ইসলাম ধর্মে আছে। কোন মেয়ে যদি তা তো আছে, কোন মেয়ে যদি গায়ের মধ্যে সুগন্ধি মেখে বের হয়, মানে আতর সেন্ট মেখে বের হয়, আর সেটা যদি পরপুরুষে সেই ঘ্রাণ পায়। আমি খুব ইউজ করি খুব ভালো ভালো পারফিউম। না, আমি বলছি সেটা যদি কোনো পুরুষের ঘ্রাণ পায় তাহলে ও কারণে ওই মেয়ে দোজখে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ভেবে দেখুন, এটা তো আসলে ধর্ম না, আসলে হচ্ছে রাজনীতি এবং পুরুষতান্ত্রিকতা, জাস্ট পুরুষতান্ত্রিকতা। পুরুষ পারফিউম মাখতে পারবে, মেয়ে পারবে না। পুরুষ খেলতে পারবে, মেয়ে পারবে না। পুরুষ রাস্তায়, হ্যাঁ, সবকিছুকে পুরুষ। এটা রাজনীতিবিদরা করে রেখেছে, কারণ রাজনীতিবিদরা হচ্ছে লম্পট। তাদের বিকৃত লাম্পট্য টিকিয়ে রাখার জন্য রাজনীতিবিদরা এগুলো তৈরি করে রাখে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছি এখানে, যে শুধু রাজনীতিবিদ না, পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরাও সেটা তাদের যাতে কর্তৃত্ব নারীর উপর চাপিয়ে দিতে পারে সেগুলোকে সাপোর্ট করে প্রত্যেকটা পুরুষ এবং পুরুষতান্ত্রিক সমাজ। দেখেন, রাজনীতি হচ্ছে, আমরা যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদই হচ্ছে একজন ধর্মযাজক। হ্যাঁ, প্রত্যেকটা রাজনীতিবিদ ধর্মযাজক। দেখবেন আপনি ওই যে শামীম ওসমানের মতো রাজনীতিবিদ বা আরো যারা রাজনীতিবিদ আছে, যখন ওয়াজের মাহফিলে দাঁড়ায়, ওয়াজের মঞ্চে যায়, মাইকটা হাতে নিয়ে বলে আমি ইসলামের জন্য রাজনীতি করি, আমি আল্লাহর জন্য দিওয়ানা, মানে সে রীতিমতো ধর্মযাজক। এই যে রাজনীতিবিদ তথা ধর্মযাজক, সে তার প্রধান বিশ্বাসটা হচ্ছে পুরুষতন্ত্র, অর্থাৎ সে বিশ্বাস করে পুরুষদের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে। আর এই পুরুষদের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করার কারণেই তার অতিরিক্ত টাকা লাগে, এজন্য সে দুর্নীতি করে। পুরুষদের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে বলেই তার ধর্ষণ করতে সে মনে করে তার ধর্ষণ করাটা তার নৈতিক অধিকার, এজন্য সে টাকা এবং ক্ষমতার জন্য লালায়িত। যখনই নারী পুরুষের অধিকার সমানভাবে হবে এবং নারীরা যেদিন মুখ ফুটে বলতে পারবে কথা, সেদিন এই রাজনীতিবিদেরা অর্থাৎ তথা ধর্মযাজকেরা গর্তেও তাদের জায়গা হবে না। সেদিন যে গর্তে লুকাবে, সে গর্ত পর্যন্ত ওদেরকে গ্রহণ করবে না। সেই জাগরণটাই আমার মনে হয় দ্রুত হবে এবং সেটা শুরু হয়েছে। তো তাহলে কি দাঁড়ালো, তাহলে আপনি প্রত্যক্ষভাবে মানে সরাসরি তাহলে আপনি নারী পরাধীনতার বা স্বাধীনতার বিরুদ্ধে অন্তরা হিসেবে ধর্ম এবং ধর্মগ্রন্থগুলোকেই দায়ী করতেন? একবারে প্রত্যক্ষভাবেই ধর্মগ্রন্থগুলোই দায়ী। এবং আরেকটা জিনিস বলি, ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছে কিন্তু মানে পুরুষতন্ত্রের উপরে ভিত্তি করে, অর্থাৎ পুরুষতন্ত্রকে টিকিয়ে রাখার উদ্দেশ্যেই ধর্মগ্রন্থ লেখা, আর কিছু না। একমাত্র পুরুষতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, আর কিছু না। ধর্মযাজকগুলো ছিল প্রচন্ড পুরুষতান্ত্রিক। তারা পুরুষের অধিকারকে বারবার মানে পৃথিবীর সকল পুরুষের অধিকারকে, পৃথিবীর সকল নারীর অধিকারের উপরে মানে প্রাধান্য দিতে গিয়ে ধর্মগ্রন্থগুলো লিখেছে এবং প্র্যাকটিস করেছে এবং চর্চা করেছে। সুতরাং পুরুষতান্ত্রিকতাকে যদি কষে লাথি মারা যায়, তবেই দেখা যাবে মানে ধর্ম শেষ হয়ে যাবে, পুরুষতান্ত্রিকতাও শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমার মনে হয় অনেক লাইভ ফেললাম, আপাতত শেষ করে দিচ্ছি। আপনার সাথে কথা বলে খুব আরো দুটো কথা ছিল, দুটো অ্যান্সার দেওয়ার বাকি ছিল আমার। হ্যাঁ, আমার আরো দুটা একটা অ্যান্সার দিতে চাচ্ছি। এক ভাই বলেছিল যে ঠাকানোর মধ্যে কোনো অশ্লীলতা নেই, কিন্তু আমি হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ, মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সমস্যা হচ্ছে যে আমারই মনে হয় এমবি শেষ হওয়ার পথে আর কি। হ্যাঁ।